হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি গুণগত রসায়নের তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে। আমি মোহাম্মদ শাহিন আলম, কেমিস্ট্রি ওয়ার্ল্ডের ওনার অ্যান্ড ডিরেক্টর। দেখো, এবার হচ্ছে কি, আমরা আজকে শুরু করি, কথা না বাড়িয়ে আমরা সরাসরি পড়ায় চলে আসবো। আমরা পড়বো কি? আমরা পড়বো যে তেজস্ক্রিয় আইসোটোপ। এই তেজস্ক্রিয় আইসোটোপ টপিকটা তোমাদের অ্যাডমিশনে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এবং আমাদের শর্ট কোশ্চেনে কিছু কোশ্চেন আছে, রিটেনে আছে, ইঞ্জিনিয়ারিংয়ে, ভার্সিটিতেও কিছু কোশ্চেন আছে। তো আমরা শুরু করি। মেডিকেলও কোশ্চেন এসে থাকে। তো দেখো, তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? আমরা সাধারণত তেজস্ক্রিয় আইসোটোপ বলতে কি বুঝি? পরমাণুর যে সকল আইসোটোপ থেকে, একটা পরমাণুতে একাধিক আইসোটোপ থাকতে পারে, ওই একাধিক আইসোটোপের মধ্যে যে সকল আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি, কি রশ্মি? তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা, গামা, আলফা, বিটা, গামা ইত্যাদি নির্গত হয়, তাকে আমরা বলি তেজস্ক্রিয় আইসোটোপ। আমি আবার রিপিট দিচ্ছি, পরমাণুর ভেতর যে সকল আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা এবং গামা নির্গত হয়, তাকে আমরা বলবো তেজস্ক্রিয় আইসোটোপ। দেখো, তেজস্ক্রিয় আইসোটোপের আমাদের সংজ্ঞা যদি চলে আসি আমরা, তাহলে কি পাচ্ছি? দেখো ভাইয়া, যে পরমাণুর যে সকল আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা এবং হচ্ছে কি গামা, এটা ডেল লিখে দিয়েছে ভাইয়া, এটা হচ্ছে গামা হবে, আলফা বিটা হচ্ছে গামা ইত্যাদি নির্গত হয়, তাকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। দেখো, তেজস্ক্রিয় আইসোটোপের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের সাধারণত কারা তেজস্ক্রিয় আইসোটোপ হয়ে থাকে? দেখো ভাইয়া, যে সাধারণত পারমাণবিক সংখ্যা 82 পরের মৌলগুলো, সাধারণত পারমাণবিক সংখ্যা 82 পরবর্তী মৌলসমূহগুলো কি হয়? তেজস্ক্রিয় আইসোটোপ হয়ে থাকে। আমি আবারও দিচ্ছি, বলতেছি, সাধারণত 82 পরবর্তী আমাদের যে 118টা মৌল আছে, তার মধ্যে 82 পরবর্তী যে মৌলগুলো রয়েছে, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। বুঝতে পেরেছো? এখন দেখো, তবে কিছু ব্যতিক্রম তো থেকেই থাকে। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, আমাদের কিছু ব্যতিক্রম থাকে, কেমিস্ট্রির মধ্যে ব্যতিক্রম থাকবে না এমন তো কথা হতে পারে না। তো আমাদের 82 পরের গুলো তেজস্ক্রিয় আইসোটোপ, তবে 82 আগের পারমাণবিক সংখ্যার কিছু মৌল তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে থাকে। তো আমরা সেই বিষয়গুলো দেখবো। দেখো, একটা হচ্ছে যেমন ফসফরাস 1532। দেখো, ফসফরাস 1532 এটা রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। রক্তের কি লিউকোমিয়া চিকিৎসায় এটা ব্যবহার করা হয়ে থাকে, রক্তের লিউকোমিয়া চিকিৎসায় এটা ব্যবহার হয়ে থাকে। এই যে ফসফরাস 1532 এর একটা আইসোটোপ। দেখো, এটা পারমাণবিক সংখ্যা 82 আগে আছে, সো এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় আইসোটোপ। এর পরবর্তী দেখো, কোবাল্ট 60। দেখো, কোবাল্ট হচ্ছে 27, কোবাল্ট 27 হচ্ছে 60, এটা হচ্ছে ব্রেইনের ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে কি ব্রেইনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। তারপরে দেখো যে তাহলে রক্তের লিউকোমিয়া চিকিৎসায় এবং ব্রেনের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে এটা। তারপরে দেখো যে আয়োডিন 53-131, আয়োডিন 131, এই যে আয়োডিন 131, এটা থাইরয়েড ক্যান্সার বা গলগণ্ড রোগে। দেখো, থাইরয়েড ক্যান্সার তোমরা তো সবাই জানো, আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড রোগ হয়। ওই থাইরয়েড ক্যান্সার বা গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় আয়োডিন 131। থাইরয়েড ক্যান্সার বলতে কিন্তু আমরা নাক কান গলা ক্যান্সারটাকে বোঝাই। এই চিকিৎসা ব্যবহার করা হয় আয়োডিন 31। এবং তুমি দেখো ভাইয়া আরেকটা, যে টেকনিসিয়াম হচ্ছে 43-99, যে টেকনিসিয়াম 99 বলা হয়। দেখো, টেকনিসিয়াম 99, এই 99 এটা চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় কাজে ব্যবহার করা হয়ে থাকে। এটা একটা মানব সৃষ্ট মৌল। দেখো, আমি একটা কথা বলি, এই যে আমাদের 1 থেকে 92 যে মৌলগুলো, এগুলো প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু তার ভিতরে একমাত্র টেকনিসিয়ামটা হচ্ছে আগের মৌল, বাট এটা হচ্ছে মানব সৃষ্টি একটা মৌল। যে পারমাণবিক সংখ্যা কোনটি কম হওয়ার পরেও
মানব সৃষ্টি মৌল, সেটা হচ্ছে টেকনেসিয়াম। টেকনেসিয়াম কিন্তু কৃত্রিম কৃত্রিম একটা মৌল, এটা প্রাকৃতিক পাওয়া যায় না। তো আর এই টেকনেসিয়াম 99 দিয়ে আমরা চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। ওকে ভাইয়া, আমরা তাহলে আশা রাখি বুঝতে পেরেছি যে এগুলো দেখো প্রত্যেকে 82 আগের মৌল। ফসফরাস 32 রক্ত লিউকেমিয়া চিকিৎসা ব্যবহার করা হয়ে থাকে, এবং হচ্ছে কি কোবাল্ট হচ্ছে 60 ব্রেন ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয়ে থাকে, আয়োডিন 131 থাইরয়েড ক্যান্সার এবং গলগণ্ড চিকিৎসা ব্যবহার করা হয়ে থাকে, টেকনেসিয়াম 99 এটি চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। ওকে ভাইয়া, এবার আমরা সামনে এগোই, তাহলে বুঝতে পারবো এই যে মৌলের একাধিক আইসোটোপ থেকে স্থায়ী আইসোটোপ নির্ণয়, এটা ঢাবির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। একই মৌলের যদি একই মৌলের একাধিক আইসোটোপ থেকে স্থায়ী আইসোটোপ নির্ণয়, একাধিক আইসোটোপ থেকে কি স্থায়ী আইসোটোপ নির্ণয় করে থাকবো আমরা। আচ্ছা, লক্ষ্য করো যে একটা মৌল যদি 3-4 আইসোটোপ থাকে, তার মানে কোনটা স্থায়ী হবে, কোনটা তেজস্ক্রিয় হবে, এটা আমরা বুঝবো কিভাবে? যেমন কার্বন যে 3টা আইসোটোপ রয়েছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এর ভিতরে স্থায়িত্ব সব থেকে বেশি কোনটা এবং কোনটি তেজস্ক্রিয়? ভাই, এটা খুবই একটা ইউনিক আইডিয়া, আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি। খুবই একটা ইউনিক আইডিয়া, এবং এই টার্মটা থেকে অ্যাডমিশনে হিউজ কোশ্চেন আছে, অনেকে বুঝে উঠতে পারে না যে আমরা মুখস্থ করবো কিভাবে। এখানে মুখস্থ করার কিছুই নাই, আমি আবার বলছি, এখানে মুখস্থ করার কিছুই নাই। আমি তোমাকে যে টেকনিকটা শেয়ার করব, এই টেকনিকটা খুবই খুবই ইউনিক। তুমি একটু দেখো ভাইয়া, তাহলে বুঝতে পারবা যে যদি কোনো মৌলের আইসোটোপের, একটা মৌলের আইসোটোপের তার প্রোটন এবং নিউটন অনুপাত, মানে উপরে নিউটন আর নিচে প্রোটন, এই ভাগফল 1 হয়, তাহলে সেটি সবচেয়ে স্থায়ী আইসোটোপ। তোমাকে একটা মোলের কয়েকটা আইসোটোপ সাপ্লাই করলাম, তো আমরা আইসোটোপের তো প্রোটন নিউটন নির্ণয় করতে পারবো। এখন তুমি যখন আইসোটোপের প্রোটন এবং নিউটন নিবা, তার ওই আইসোটোপের নিউটন সংখ্যা আর তার প্রোটন সংখ্যা অনুপাত করবা। যদি তার অনুপাত 1 হয়, যদি তার অনুপাত কি হয়, 1 হয়, তাহলে সেটি সবচেয়ে স্থায়ী আইসোটোপ। সবচেয়ে কি আইসোটোপ? স্থায়ী আইসোটোপ। 2 নম্বর টার্মে আসো, যদি কোনো মৌলের আইসোটোপের n/p 1 থেকে 1.5 হয়, 1 থেকে 1.5 এর মধ্যে হয়, তাহলে স্থায়িত্ব কম কিন্তু তেজস্ক্রিয় নয়। স্থায়িত্ব কম বাট তেজস্ক্রিয় নয়। সাধারণত তেজস্ক্রিয় আইসোটোপ হতে 1.5 এর বেশি হতে হয়। 1.5 এর কি হয়? বেশি প্রোটন এবং নিউট্রন। তুমি বাসায় এখনই বসে পেজের উল্টে তুমি এই পজিশনে বের করে তুমি দেখতে পারো যে 82 পরের যে মৌলগুলো রয়েছে, ওই মৌলগুলোর নিউটন এবং প্রোটন, ওই মৌলগুলোর নিউটন এবং প্রোটনের অনুপাত সবসময় হচ্ছে 1.5 এর থেকে বেশি হয়। ওকে, এরপরে চলে আসো, দেখো ভাইয়া যে যদি p/n, যদি p/n গ্রেটার দেন 1.5 হয়, p/n গ্রেটার দেন 1. কি হয়? 5। এই দেখো n/p এর মান 1.5 এর বেশি হয়, স্থায়িত্ব সবচেয়ে কম। এর স্থায়িত্ব সবচেয়ে কম এবং তেজস্ক্রিয় কি হবে? আইসোটোপ হবে। স্থায়িত্ব সবচেয়ে কম এবং কি হবে? তেজস্ক্রিয় আইসোটোপ হবে। যদি n/p গ্রেটার দেন ইকুয়াল, n/p গ্রেটার দেন কার সমান হয়? 1/5 এর বেশি হয়, তাহলে সেটি হবে তেজস্ক্রিয় আইসোটোপ এবং এর স্থায়িত্ব সবচেয়ে কম। এর স্থায়িত্ব হচ্ছে সবচেয়ে কি হবে? কম। আর এটি হচ্ছে একটা কি আইসোটোপ? তেজস্ক্রিয় আইসোটোপ। আমার কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে আমরা এই তিনটা, একটা মৌলের যদি একাধিক আইসোটোপ থাকে, ওই একাধিক আইসোটোপের সবগুলোর নিউটন আর প্রোটন তুমি অনুপাত নির্ণয় করবা। যদি কোনো মৌলের নিউটন আর প্রোটনের অনুপাত 1 হয়, তাহলে ওটা সবচেয়ে স্থায়ী আইসোটোপ হবে। যদি কোনো আইসোটোপের প্রোটন আর নিউটন অনুপাত 1 থেকে 1.5 হয়, তাহলে তার স্থায়িত্ব তুলনামূলক কম, কিন্তু এটা তেজস্ক্রিয় আচরণ করে না। কিন্তু যদি কোনো মৌলের, ওই মৌলের যদি কোনো একটা আইসোটোপ, ওই মৌলের কোনো একটা আইসোটোপ যদি নিউটন বাই প্রোটনের অনুপাতটা, নিউটন প্রোটনের অনুপাতটা তুমি যদি 1.5 এর থেকে বেশি করতে পারো,
তাহলে বা বেশি হয়, তাহলে সেটা হবে কি তেজস্ক্রিয় আইসোটোপ। এবং যেটা তেজস্ক্রিয় আইসোটোপ হয় সেটা সবচেয়ে স্থায়িত্ব কম হয়, কারণ তেজস্ক্রিয় মৌলগুলো সাধারণত প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এবং আলফা, বিটা, গামা এই বিভিন্ন রশ্মিগুলো নির্গমন করে থাকে, এবং নির্গমন করার ফলে তার স্থায়িত্ব কি হয়, কমে যায়। কারণ যদি সে আলফা, বিটা, গামা নির্গমন করে তাহলে মৌল তার নিউক্লিয়াসের পরিবর্তন করে ফেলে, ফলে তার স্থায়িত্ব কি হয়, কমে যায়। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলি যে যখনই একটা মৌল প্রোটন, নিউট্রন, ইলেকট্রন বা আলফা, বিটা, গামা এই রশ্মিগুলো নির্গমন করে থাকে তখন তার স্থায়িত্ব কমে যায়, কারণ তার নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে। এই জন্য তেজস্ক্রিয় মৌলগুলোর স্থায়িত্ব কি হয়, কম হয়। আমার কথা কি বুঝতে পেরেছো যে এই কারণটাই হচ্ছে তেজস্ক্রিয় মৌলের স্থায়িত্ব কি হয়, কম হয়ে থাকে। এবার দেখো ভাইয়া, আমরা তার পরবর্তী টার্মে চলে আসি যে আমরা তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো দেখব। দেখো ভাইয়া, আমরা তেজস্ক্রিয় বিক্রিয়া কার স্থায়িত্ব কি সে বিষয়ে দেখবো। দেখো ভাই, সর্বপ্রথমে আমরা যদি চলে আসি যে কার্বন, দেখো ভাইয়া কার্বন হচ্ছে 612। কার্বন 612, এখানে কার্বনের নিউটন সংখ্যা রয়েছে 6 আর এখানে প্রোটন রয়েছে 6, তাহলে n/p 6/6 1। তাহলে যখন তুমি এখানে 1 পাচ্ছ তাহলে এটা সবচেয়ে কি হচ্ছে, স্থায়ী। আমি একটু আগে বললাম যেটার অনুপাত কি হবে, 1 হবে, সেটা সবচেয়ে স্থায়ী। তাহলে তোমাকে যদি এমসিকিউ কোশ্চেন আসে যে কার্বনের যে আইসোটোপ গুলো পাওয়া যায় তাহলে সবচেয়ে স্থায়ী আইসোটোপ কোনটা, তাহলে কার্বন হচ্ছে 12। কার্বন 12 হচ্ছে সবচেয়ে স্থায়ী আইসোটোপ। তারপরে চলে আসো ভাইয়া, তারপরে তুমি দেখো যে এখানে কার্বন হচ্ছে 13। কার্বন 13 নিউটন বাই প্রোটন, নিউটন বাই প্রোটন তুমি যদি যাও তাহলে এখানে হচ্ছে কত, 7, এখানে হচ্ছে কি 6, 7/6। কারণ এখানে 13 থেকে 6 বাদ দিলে এখানে নিউটন সংখ্যা 7 দাঁড়াচ্ছে, 7/6 এটা অনুপাত 1.18, যার স্থায়িত্ব কম, যার স্থায়িত্ব কম। আবার তুমি দেখো যখন তুমি কার্বন কত নিবা, 14। কার্বন 14তে দেখো এখানে এই মৌলের নিউটন সংখ্যা হচ্ছে, এই মৌলের নিউটন সংখ্যা হচ্ছে 8টা। তুমি যখন নিউটন বাই প্রোটন করবা, এর নিউটন হচ্ছে 8টা, নিউটন বাই প্রোটন করবা, এর নিউটন 8, এর প্রোটন হচ্ছে 6, 8/6 করলে 1 পয়েন্ট কত হচ্ছে 33, যা সবচেয়ে অস্থায়ী আইসোটোপ। আর এই আইসোটোপটাকে বলা হয় কার্বনের তেজস্ক্রিয়। যদিও তেজস্ক্রিয় শর্ত ফিল আপ করে না, যদি তেজস্ক্রিয় শর্ত ফিল আপ করে না, তবু এর মধ্যে স্থায়িত্ব সবচেয়ে কম যেহেতু, তাহলে তেজস্ক্রিয় হওয়ার চান্স কোথায় থাকবে, কার্বন 14। দেখো যত নিউটন বাই প্রোটনের অনুপাত বেশি হবে, যত নিউটন বাই প্রোটন অনুপাত বেশি হবে, ওই মৌলের একাধিক আইসোটোপের ভিতরে ওই আইসোটোপটার স্থায়িত্ব সবচেয়ে কম হয় এবং ওইটাই তেজস্ক্রিয় হওয়ার চান্স থাকে। তাহলে এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এটা হচ্ছে কি আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। এবার চলে আসো ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে 236, এই মনে রাখতে চলে আসি আমরা। দেখো ইউরেনিয়াম 236, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। আমি নিউটন সংখ্যা যদি বের করতে চাই, তুমি দেখো এর নিউটন সংখ্যা হচ্ছে 144, এর নিউটন সংখ্যা হচ্ছে 144। তাহলে এই জায়গায় দেখো এর নিউটন সংখ্যা হচ্ছে 144। এবার তোমরা যে কাজটা করবা, দেখো এর নিউটন সংখ্যা 144 হয়, এখানে দেখো 144। আমরা যদি চলে আসি নিউটন সংখ্যাতে, এই জায়গায় এখানে 144/92 দাও, 144 ভাগ কি 92। তাহলে 144 ভাগ যদি 92 করো, এন এর মান হচ্ছে 144 আর পি এর মান হচ্ছে কত 92। এটা 1.56। এটি একটি তেজস্ক্রিয় আইসোটোপ। এটি একটি কি আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। এবং প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে তেজস্ক্রিয় মৌল, প্রকৃতিতে যে প্রাপ্ত যে মৌলগুলো পাওয়া যায় তেজস্ক্রিয়, তার মধ্যে সব থেকে তেজস্ক্রিয় মৌল হচ্ছে ইউরেনিয়াম। সবচেয়ে তেজস্ক্রিয় মৌলের নাম হচ্ছে কি, ইউরেনিয়াম। এটা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে তেজস্ক্রিয় মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম। এই হচ্ছে দেখো ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয়, এর নিউটন প্রোটনের অনুপাত আমরা পেয়ে যাচ্ছি কি 1.56, যা তেজস্ক্রিয় শর্তটাকে ফিল আপ করতেছে।
ওকে ভাইয়া, আমরা এখন সামনের দিকে এগোই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো ভাইয়া, তেজস্ক্রিয় মৌলের আমরা ছক দেখবো যে কোনগুলো তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মির নাম, তেজস্ক্রিয় রশ্মির তেজস্ক্রিয় রশ্মির নাম, সংকেত, আধান এবং নির্গমন ও সংযোজনে পরিবর্তন। সর্বপ্রথমে চলে আসো আলফা, আলফা কণা বা আলফা রশ্মি। যেটা আলফা রশ্মির, তোমরা সবাই জানো আলফা রশ্মির সংকেত হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন চলে গেলে, হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন চলে গেলে তাকে আমরা কিন্তু আলফা কণা বলে থাকি। তাহলে হিলিয়ামের মধ্যে দেখো He2+2 4, He2+2 4, এই হিলিয়াম থেকে দুটা ইলেকট্রন চলে গেলে এটা কি সৃষ্টি করবে? 2+, আধান কি সৃষ্টি করবে? 2+। দেখো এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, কারণ এই যে হিলিয়াম পরমাণুর এখানে 2 আছে, হিলিয়াম পরমাণু এখানে 2 আছে, তার ফলে তার পারমাণবিক সংখ্যা। এবং তুমি দেখো এর পারমাণবিক ভর উপরে 4 আছে, এর পারমাণবিক ভর 4। তুমি লক্ষ্য করো, যদি এখান থেকে কোনো একটা পরমাণু থেকে একটা হিলিয়াম কণা বা আলফা কণা চলে যায়, যদি কোনো একটা আলফা কণা চলে যায়, তাহলে কি ঘটনা ঘটতে পারে? এখন দেখো, যদি কোনো পরমাণু থেকে আলফা যায়, আলফা যাওয়া মানে কি যাওয়া রে ভাইয়া? হিলিয়াম যাওয়া। আলফা যাওয়া মানে কি যাওয়া? আলফা যাওয়া মানে আমি আবার বলি, আলফা যাওয়া মানে হচ্ছে হিলিয়াম যাওয়া। যদি কোথাও থেকে হিলিয়াম চলে যায়, তাহলে সেই পরমাণু থেকে পারমাণবিক সংখ্যা 2 কমবে এবং ভর সংখ্যা কত কমবে? 4। যদি কোনো পরমাণুতে আলফা কণা যুক্ত হয়, আলফা কণা কি হয়? যুক্ত হয়, সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে দেখো ভাইয়া। তাহলে আলফা কণা যুক্ত হওয়া মানে হচ্ছে একটা হিলিয়াম পরমাণু যুক্ত হওয়া। যদি কোথাও একটা হিলিয়াম পরমাণু যুক্ত হয়, তাহলে তার পারমাণবিক সংখ্যা 2 বাড়বে এবং ভর সংখ্যা কত বাড়বে? 4 বাড়বে। পারমাণবিক সংখ্যা 2 বাড়বে এবং তার ভর সংখ্যা কত বাড়বে? 4। তাহলে এটাই বলা হচ্ছে যে নির্গমন ও সংযোজনের পরিবর্তন। তার মিনিং দাঁড়ালো, যদি কোনো পরমাণু থেকে আলফা কণা নির্গমন বা সংযোজন ঘটে, তাহলে তার পারমাণবিক সংখ্যার পরিবর্তন ঘটবে 2 এবং পারমাণবিক ভর সংখ্যার পরিবর্তন ঘটবে হচ্ছে, ভরের পরিবর্তন ঘটবে হচ্ছে 4। তাহলে পারমাণবিক সংখ্যার পরিবর্তন হচ্ছে 2 এবং পারমাণবিক ভরের পরিবর্তন হচ্ছে 4। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। যদি এবার দেখো বিটা রশ্মি নির্গমন হয় কোথা থেকে, তাহলে বিটা রশ্মিকে, এই বিটা রশ্মির অপর নামই কিন্তু ভাইয়া ইলেকট্রন। আমি আবার বলছি, বিটা রশ্মির অপর নাম হচ্ছে ভাইয়া ইলেকট্রন। তো বিটা রশ্মির অপর নাম যদি ইলেকট্রন হয়ে থাকে, তাহলে এই যে ইলেকট্রনের মান কি? E-10। তোমরা হয়তো সবাই জেনে থাকার কথা যে ইলেকট্রনের ভর 0, তাহলে ই উপরে ভর 0, এবং এই যে ইলেকট্রনটা হচ্ছে -1। ইলেকট্রন তো প্রোটনের ঠিক বিপরীত। প্রোটন যদি পারমাণবিক সংখ্যা +1 হয়, তাহলে ইলেকট্রন হবে -1। তাহলে এটা হচ্ছে বিটা রশ্মির সংকেত বা ইহাই ইলেকট্রনের সংকেত। আমি দেখো এর আধান কত পাচ্ছি? এর আধান -1। ভাই এই আধানটা খুব ইম্পর্টেন্ট, ঢাবিতে 2বার কোশ্চেন এসেছে এটা থেকে, যে এই আলফা বিটা গামার আধানগুলো কি। আলফার আধান +2, বিটার আধান -1 এবং গামার আধান হবে 0। তো এর আধান হচ্ছে -1। এখন নির্গমন ও সংযোজনের পরিবর্তন, নির্গমন ও সংযোজনের পরিবর্তন যদি চলে আসে, যদি সর্বোপরি কোথাও থেকে আলফা রশ্মি বিটা রশ্মি যায়, তাহলে দেখো বিটা রশ্মি গেলে তার ভরের কোনো পরিবর্তন ঘটবে না, তার ভরের কোনো পরিবর্তন ঘটবে না। যা পরিবর্তন ঘটবে পারমাণবিক সংখ্যা। এখানে তুমি বলো তো পারমাণবিক সংখ্যা কত আছে? 1। তাহলে এখানে পারমাণবিক সংখ্যার পরিবর্তন ঘটবে, পারমাণবিক সংখ্যার পরিবর্তন ঘটবে 1 এবং পারমাণবিক ভর সংখ্যার পরিবর্তন ঘটবে 0। পারমাণবিক সংখ্যার পরিবর্তন ঘটবে 1 এবং পারমাণবিক ভর সংখ্যার পরিবর্তন ঘটবে 0। তাহলে এই হচ্ছে আমাদের বিটা রশ্মি বা হচ্ছে কি ইলেকট্রন। 3 নম্বরে চলে আসো, দ্যাটস কল্ড গামা রশ্মি। গামার এভরিথিং ভাইয়া 0 0। গামার সবকিছু কি হয়? 0 0। গামার পারমাণবিক সংখ্যা 0, ভরও 0। তার ভরও 0, পারমাণবিক সংখ্যা 0, এর আধানও 0। গামার সবই 0। তাহলে দেখো যদি কোথা থেকে কোনো গামা যায়, তাহলে পারমাণবিক সংখ্যার কোনো চেঞ্জ নাই, তার ভর সংখ্যার কোনো চেঞ্জ নাই। আমি আবার বলছি, যদি কোনো মৌল থেকে গামা রশ্মি নির্গমন হয়, তাহলে তার পারমাণবিক সংখ্যারও কোনো পরিবর্তন নাই, তার পারমাণবিক ভরেরও কোনো পরিবর্তন নাই।
তাহলে এবং তার আধান তো জিরো থাকতেছে, এই জন্য বলা হচ্ছে যে কোনো মৌল থেকে যদি গামা রশ্মি নির্গমন ঘটে তাহলে এর কোনো ধরনের পরিবর্তন ঘটবে না। এটাই আমরা যদি কোনো মৌল থেকে কোনো গামা একটা রশ্মি নির্গমন করে দেখো যে বাম দিক ডান দিক সমান রয়েছে, মানে কোনো ধরনের পরিবর্তন ঘটতেছে না, তাহলে বুঝে নিবা ওখান থেকে গামা রশ্মি নির্গমন ঘটেছে। তাহলে আমরা যে তেজস্ক্রিয় রশ্মি পেলাম আলফা বিটা গামা, তাদের নির্গমনে কি কি পরিবর্তন ঘটে আমরা আলোচনা করলাম এবং তার সংকেতগুলো শিখলাম এবং তার আধানগুলো জানলাম। এবার আমরা পরবর্তী টার্মে চলে আসি ভাইয়া। আরো কিছু তেজস্ক্রিয় রশ্মি রয়েছে। এখন যেমন হচ্ছে এখানে বলা হয়েছে দেখো বিটা রশ্মিকে কি বলা হয়? ইলেকট্রন বলা হয়। বিটা রশ্মিকে কি বলা হচ্ছে? বিটা রশ্মিকে বলা হচ্ছে ইলেকট্রন। আমরা আগে বলেছি বিটা রশ্মির অপর নামই হচ্ছে কিন্তু ইলেকট্রন, বিটা বা ইলেকট্রন। তাহলে বিটা রশ্মির অপর নামই হচ্ছে ভাইয়া ইলেকট্রন। এবার চলে আসো যে তারপর হচ্ছে পজিটিভ ইলেকট্রনকে পজিট্রন বলে। আলফা রশ্মির সংযোজন, সর্বপ্রথম যেটা আমরা পড়বো এখন দেখো আলফা রশ্মির সংযোজন এবং নির্গমন। যদি কোনো মৌল থেকে আলফা রশ্মি নির্গমন হয়, দেখো আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে। এটাই অ্যালুমিনিয়াম 1327, এখান থেকে আলফা নির্গমন হলো, তাহলে দ্যাটস কল হোয়াট? কি তৈরি করবে? সবাই লক্ষ্য করো ভাইয়া, আমি একটু তোমাদের শিখালাম যে কোনো মৌল থেকে যদি আলফা রশ্মি নির্গমন হয় তাহলে অ্যালুমিনিয়াম দেখো 1327, এখান থেকে আলফা চলে যাওয়া মানে হচ্ছে হিলিয়াম 2 4 2+ যাওয়া। আলফা যাওয়া মানে হচ্ছে হিলিয়াম 2 4 2+ যাওয়া। একটা জিনিস মাথায় রাখবা, সকল তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। এখানে এই তেজস্ক্রিয় বিক্রিয়াগুলো যেহেতু নিউক্লিয় বিক্রিয়া, তার মিনিং হচ্ছে এখানে শুধুমাত্র নিউক্লিয়াসের পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে, ইলেকট্রন নিয়ে কোনো প্রকার আলোচনা করা হবে না। কারণ নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন থাকে কক্ষপথের বাইরে। এই কারণে আমরা বলতে পারি যে যখন আমরা কোনো তেজস্ক্রিয় বিক্রিয়া করে থাকবো শুধুমাত্র আমরা নিউক্লিয়াসের পরিবর্তন নিয়ে আলোচনা করে থাকবো। আমরা এখানে আলোচনার ক্ষেত্রে যদি চলে আসে ভাইয়া, তুমি দেখো এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম 13 আর এখানে হচ্ছে কি 27। তোমরা যখন এই তেজস্ক্রিয় বিক্রিয়াটা করে থাকবা সবসময় নিচের সাথে নিচ কানেক্ট করবা, উপরের সাথে উপর কানেক্ট করবা। আমি আবার রিপিট দিচ্ছি, নিচের সাথে নিচ কানেক্ট করবা, উপরের সাথে উপর কানেক্ট করবা। দেখো নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা, উপরে ভর। এখানে ছিল এই পার্শ্বে পারমাণবিক সংখ্যা ছিল 13, এই পার্শ্বে আলফা মাইনাস চলে গেছে, নির্গমন যদি হয় তাহলে 13টা প্রোটন ছিল, একটা আলফা চলে যাওয়া মানে হিলিয়াম চলে যাওয়াতে পারমাণবিক সংখ্যা 2 কমবে। তাহলে এই মুহূর্তে তার পারমাণবিক সংখ্যা হবে ভাইয়া 11 হলে মূলের নাম হয়ে যাবে সোডিয়াম। দেখো এখানে ভর সংখ্যা ছিল ভাইয়া 27, এখান থেকে আমার সুন্দর করে হিলিয়াম চলে যাওয়ার কারণে, মানে আলফা কণা চলে যাওয়ার কারণে হিলিয়াম চলে যাচ্ছে। তো হিলিয়াম চলে গেলে কত হবে? 27টা ভর ছিল, কত 4 চলে গেল, বর্তমানে আছে 23। দেখো নতুন একটা মৌল সৃষ্টি করলো। এই যে কোনো পরমাণু থেকে আলফা নির্গমন যদি হয় তাহলে তার নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে একটা নতুন মৌল সৃষ্টি করছে, দ্যাটস কল্ড নিউক্লিয় বিক্রিয়া। এই জন্য সকল তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। এবার আমরা চলে আসি পরবর্তী যে টার্মে, সেটা একটু লক্ষ্য করি ভাইয়া, যে এই জায়গাতে ফসফরাস, এই যে আমাদের 15 31 রয়েছে, এখানে আলফা যদি সংযোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? আলফা আমরা সংযোগ করব। আলফা সংযোগ মানে তো আমরা বুঝে যাচ্ছি আবার হিলিয়াম পরমাণু আমরা যোগ করব। যদি আমরা হিলিয়াম পরমাণু যোগ করি 2 4 2+, তাহলে কি ঘটবে? তোমরা চলে আসো ভাইয়া, আমি আগে বলেছি যখন তুমি নিউক্লিয় বিক্রিয়া করবা নিচের সাথে নিচ কানেক্ট, উপরের সাথে উপর কানেক্ট। তুমি দেখো আমার এই প্রোটনের পারমাণবিক সংখ্যা রয়েছে 15 এবং হিলিয়ামের পারমাণবিক সংখ্যা রয়েছে 2। 15 আর 2 যোগ করলে হয় 17 হলে মৌলের নাম হয়ে যাবে ক্লোরিন। এবং এখানে 31 আর একে হচ্ছে 35। তাহলে দেখো নতুন মৌল ছিল ফসফরাস, হয়ে গেল হচ্ছে ক্লোরিনের একটা আইসোটোপ হচ্ছে ক্লোরিন 35। তাহলে আলফা যখন আমরা যোগ করছি তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ভর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং কত কি বৃদ্ধি পাবে সে বিষয়টা আমরা নিয়ে এখানে আলোচনা করেছি। এবার চলে আসো আমাদের পরবর্তী যে টার্ম সেটা নিয়ে আলোচনা করবো ভাইয়া।
দেখো বিটা রশ্মির নির্গমন ও সংযোজন। তাহলে আমরা যদি বিটা রশ্মির নির্গমন এবং সংযোজন নিয়ে আলোচনা করে থাকি তাহলে কি ঘটনা ঘটতে পারে? বিটা রশ্মি, আচ্ছা বিটা রশ্মির অপর নাম বললাম -1 E0। আমরা একটু আগে বললাম বিটা রশ্মির অপর নাম হচ্ছে -1 E0। তাহলে যদি কোথাও থেকে বিটা রশ্মির নির্গমন এবং সংযোজন হয়ে থাকে, যদি কোথাও থেকে বিটা রশ্মির নির্গমন ও সংযোজন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? দেখো এক্ষেত্রে আমাদের প্রথম যে করণীয় সেটা তুমি দেখো যে একটা অ্যালুমিনিয়াম 1327 থেকে একটা বিটা রশ্মি নির্গমন হলে দ্যাটস কল কি ঘটবে? দেখো আমরা অ্যালুমিনিয়াম 13 নিলাম, 27 বিটা রশ্মি মানে কি -1 E0। আরে ভাইয়া মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস। প্লাস 13 আগে কত হবে? 14। 14 হলো মূলের নাম কি? সিলিকন। 27 তাহলে উপরে 0 0 যোগ, তাহলে কত হচ্ছে? 27। 13 তাহলে দেখো 13 আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 13 হচ্ছে এখানে দেখো এর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 13 আগে যোগ করলে কত? 14। 14 হলো মূলের নাম কি? সিলিকন। তাহলে এই যে 27 আর 0 হচ্ছে 27। তাহলে এই যে দেখো সিলিকন কি পেলাম? 27 পেলাম। সিলিকন কি পেলাম? 27 পেয়ে গেলাম। একটা সিলিকনের কৃত্রিম আইসোটোপ। সিলিকনের কি আইসোটোপ? কৃত্রিম আইসোটোপ। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা মোটামুটি সবাই মিলে এটা আমরা ধরতে পেরেছি। তাহলে এই হচ্ছে আমাদের বিটা রশ্মির হচ্ছে নির্গমন ও সংযোজনে। এখানে আমরা পাচ্ছি কি? -10। এখান থেকে আমরা সিলিকন 14 আর 27 আমরা পেয়ে যাচ্ছি। দ্যাটস কল হচ্ছে বিটা রশ্মির নির্গমন ও সংযোজন। এখন আমরা তার পরবর্তী আইটেমে চলে আসছি। দেখো যে বিটা রশ্মি দেখো নির্গমন হওয়ার পর, এটা একটা ব্যতিক্রম না? বিটা রশ্মি প্রশ্নটা হচ্ছে দেখো খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা জিনিস দেখো, এখানে বিটা রশ্মি নির্গমন হলো, নির্গমন হওয়ার পরেও উল্টা তার পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আবার একটা জিনিস দেখো, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেল ঠিকই, তার ভর সংখ্যার কোনো পরিবর্তন নাই। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরেও তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কিভাবে কি হচ্ছে? দেখো দেখো প্রশ্নটা হচ্ছে, এটা অলরেডি বুটেক্স বা বুয়েট খুয়েট সব জায়গায় রিটেন কোশ্চেন এসছে যে বিটা রশ্মি নির্গমন হওয়ার পরেও পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কেন, এবং পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও তার ভর সংখ্যার কোনো পরিবর্তন ঘটছে না কেন? আমরা সাধারণত জানি ভর সংখ্যা A = P+N, আর আমরা জানি পারমাণবিক সংখ্যা Z = P। যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় মানে তার পারমাণবিক সংখ্যা P বৃদ্ধি পায় হিসাব অনুসারে, তাহলে ওই মৌলের ভর Pও বৃদ্ধি পাবে, তার ভর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা। তাহলে আমাদের বিটা রশ্মি নির্গমন হওয়ার পর দেখো পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি হচ্ছে। যদি ফের আরেকটা ঘটনা, নির্গমন হচ্ছে, নির্গমন হওয়া মানে কি? কমে যাওয়া। আচ্ছা একটা গল্প বলি। ধরো তোমার কাছে 100 টাকা আছে, তুমি 10 টাকাতে কোনো একটা জিনিস কিনলা। তো 10 টাকা দিয়ে তুমি যদি কোনো জিনিস কিনে থাকো তাহলে তোমার টাকা এখন 90 টাকা হবে না 110 টাকা হবে? বলো তো ভাইয়া। অবশ্যই 90 টাকা হবে, কমে যাবে। তাহলে যদি তুমি কোনো কিছু থেকে কোনো কিছু বাই করে ফেলো বা চলে যায়, তাহলে তো হিসাব অনুসারে কমে যাওয়ার কথা, বাড়ার তো কোনো চান্স নাই। কিন্তু আমাদের এখানে একটা ব্যতিক্রম ঘটনা ঘটতেছে। দেখো ভাইয়া, যদি কোনো মৌল থেকে বিটা রশ্মি নির্গমন হয়ে থাকে তাহলে তার পারমাণবিক তার হিসাবে কোনো কিছু কমে যাওয়ার কথা, নির্গমন হলে চলে যাওয়ার কথা, চলে না যে উল্টা কি পাচ্ছে ভাইয়া? বৃদ্ধি পাচ্ছে। দেখো ছিল 13 হয়ে গেছে 14। এইটার জন্য আমাদের কাছে কোশ্চেনটা হচ্ছে যে বিটা রশ্মি নির্গমন হওয়ার পরেও পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় কেন? তাহলে চলো আমরা এটা সলভ করে ফেলি যে কেন এই ঘটনাটা ঘটতেছে। ওকে দেখো সলিউশনে চলে আসো যে আমাদের বিটা রশ্মির নির্গমন মানে কি। আমি বারবারই বলেছিলাম এই যে বিটা রশ্মির অপর নামই হচ্ছে ইলেকট্রন। বিটা রশ্মিকে কি বলা হয়? বিটা রশ্মির অপর নামই কিন্তু ভাই হচ্ছে ইলেকট্রন। বিটা রশ্মির অপর নাম যদি ইলেকট্রন হয়ে থাকে তাহলে দেখো বিটা রশ্মি নির্গমন মানে ইলেকট্রনের নির্গমন। বিটা রশ্মির নির্গমন মানে হচ্ছে ইলেকট্রন নির্গমন। পরমাণুর নিউক্লিয়াসে একটি নিউট্রন বিভাজন হলে একটি প্রোটন ও একটি ইলেকট্রন উৎপন্ন করে। তাহলে দেখো বিটা রশ্মির নির্গমন মানে হচ্ছে ইলেকট্রন নির্গমন। পরমাণুর নিউক্লিয়াস
নিউক্লিয়াসে একটি নিউট্রন বিভাজন করা হলে একটি প্রোটন ও একটি ইলেকট্রন উৎপাদন করে এবং উৎপাদিত ইলেকট্রনের নির্গমনকে বিটা রশ্মির নির্গমন বলা হয়। তাহলে এখানে বলা হচ্ছে কি, উৎপাদিত ইলেকট্রনের নির্গমনকে বলা হয় বিটা রশ্মির নির্গমন। আমি আবার রিপিট দিচ্ছি, বিটা রশ্মির অপর নাম হচ্ছে ইলেকট্রন। তাহলে দেখো, যদি কোথাও থেকে একটা ইলেকট্রন নির্গমন হয় তাহলে বুঝে নেব সেটা হচ্ছে বিটা রশ্মির নির্গমন। পয়েন্টেড। বিটা রশ্মির নির্গমন হলে পারমাণবিক সংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে? ঠান্ডা মাথায় বুঝো। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে ভাইয়া? একটা প্রোটন, একটা নিউট্রন। এখন তুমি যদি পরমাণুর একটা নিউট্রনকে বিভাজন করো, এই যে পরমাণু নিউক্লিয়াসের একটি নিউট্রনকে যদি বিভাজন করা হয় তাহলে সেখান থেকে একটা প্রোটন তৈরি করে এবং একটা ইলেকট্রন তৈরি করে। রিপিটেড, একটা নিউট্রনকে যদি বিভাজন করা হয় একটা প্রোটন তৈরি করবে, একটা ইলেকট্রন তৈরি করবে। যে ইলেকট্রনটা তৈরি করতেছে ওই ইলেকট্রনটা উৎপাদিত ইলেকট্রনটির নির্গমনকে বিটা রশ্মির নির্গমন বলা হয়। খুব সহজ কথা, যে আমরা নিউক্লিয়াসের একটা নিউট্রনকে ভেঙে ফেলার পর তার একটা প্রোটন তৈরি করলো, একটা ইলেকট্রন তৈরি করলো। যে ইলেকট্রনটা তৈরি করলো ওই ইলেকট্রন নির্গমনকে বলা হচ্ছে বিটা রশ্মির নির্গমন। দেখো বুঝতে পারবা, এই যে একটা নিউট্রন 0n, কারণ তোমরা সবাই জানো নিউটনের শুধু ভর থাকে, পারমাণবিক সংখ্যা থাকে না। আমরা যখন একটা নিউটনকে 0 1, এই নিউটনকে ভাঙবো, একটা প্রোটন p1 তৈরি করবে এবং একটা ইলেকট্রন -1e তৈরি করে। এটা বিটা রশ্মির কি বলা হয়? নির্গমন। এটা হচ্ছে কি রশ্মির নির্গমন? বিটা রশ্মির নির্গমন। এই যে উৎপাদিত প্রোটন, তাহলে এই যে দেখো এখানে একটা ইলেকট্রন তৈরি করলো আর এই ইলেকট্রনটাকে বলা হচ্ছে বিটা রশ্মি। আর এই বিটা রশ্মিটা, এই যে ইলেকট্রন যখন চলে যাবে দ্যাটস কল্ড বিটা রশ্মির নির্গমন। আর কেন্দ্রে কিন্তু একটা প্রোটন কিন্তু থেকে গেল, কারণ তুমি দেখো নিউক্লিয়াসের একটা নিউট্রনকে ভাঙলে একটা প্রোটন একটা ইলেকট্রন তৈরি করলো। যে ইলেকট্রন তৈরি করলো সেটা বিটা রশ্মিতে চলে গেল, তাহলে ওই নিউক্লিয়াসে দেখো, ওই যে নিউক্লিয়াসে কিন্তু একটা প্রোটন থেকে গেল। তো তোমরা সবাই জানো প্রোটন কই থাকে? প্রোটন নিউক্লিয়াসে থাকে। যখন একটা প্রোটন নিউক্লিয়াসে থেকে যাচ্ছে, এই যে উৎপাদিত প্রোটনটি নিউক্লিয়াসে থেকে যায়, সাথে যুক্ত হয়, পারমাণবিক সংখ্যা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কারণ আগে যা ছিল তার থেকে একটা প্রোটন বেড়ে গেল এবং একটা যে নিউট্রন ভেঙে গেছে, একটা নিউট্রন ভাঙলে তার ভর একটা কমে গেছিল, কারণ তুমি তো একটা নিউট্রনকে ভেঙে ফেলেছো, তাহলে ভর একটা কমে গেছে। আবার একটা প্রোটন তৈরি করেছে, যখন প্রোটনটা তৈরি করলো তাহলে ওই যে একটা ভর কমেছে আর প্রোটন একটা ভর বেড়ে গেছে, ফলে পরপরায় কি হলো? ইকুয়াল হয়ে গেল। মানে আমার 1 টাকা কমেছিল, আবার প্রোটন আসে 1 টাকা বেড়ে গেল, তাহলে যেটা ছিল সেটা থেকে গেল না। ওই কথাটা বলা হচ্ছে একটি নিউট্রন ভেঙে যায় এবং একটি প্রোটন সংযোগ হওয়ার ফলে ভরের কোনো পরিবর্তন ঘটে না। আচ্ছা, আমরা আরেকটু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি এই জায়গাটা থেকে। দেখো ভাইয়া, অ্যালুমিনিয়াম 1327, বলতো যে এখানে প্রোটন ছিল কয়টা? প্রোটন ছিল 13টা এবং নিউট্রন ছিল 14টা। এই ঘটনাটা আমি ব্যাখ্যা দিচ্ছি ভাইয়া। দেখো, এই যে অ্যালুমিনিয়ামের এই ঘটনা তোমাদের জন্য ব্যাখ্যা দিচ্ছি। আমি এখান থেকে এই যে অ্যালুমিনিয়াম 1327 আছে এবং হচ্ছে এখানে প্রোটন ছিল কত? 13টা এবং দেখো নিউট্রন ছিল কত? 14টা। আমি যখন এখান থেকে বিটা রশ্মি নির্গমন করতে চাইছি তখন আমরা কিন্তু একটা নিউট্রনকে ভেঙে ফেলছি। যখন তুমি একটা নিউট্রনকে ভেঙে ফেলছো তাহলে বর্তমানে তার নিউট্রন সংখ্যা রয়েছে কয়টা? 13টা। এবং যখন নিউট্রনটা ভাঙলো তখন তৈরি করলো একটা প্রোটন, একটা তৈরি করলো ইলেকট্রন। যে ইলেকট্রনটা তৈরি করেছে সেই ইলেকট্রনটি বিটা রশ্মি রূপে নির্গমন হয়ে গেছে। সে যখন বিটা রশ্মি রূপে নির্গমন হয়ে গেছে তখন তার কাছে থাকছে কি বলতো? তার কাছে থাকছে একটা প্রোটন। এই যে একটা প্রোটন আগের তুলনায় বৃদ্ধি পেয়ে গেল, বৃদ্ধি পাওয়ার ফলে তাহলে বর্তমানে প্রোটন হলো কতটি ভাইয়া? 14টি। বর্তমানে প্রোটন 14টি, তাহলে মোট আমরা যে ভর সংখ্যাটা পাইলাম সেটা 27। দেখো, যখন বিটা রশ্মি নির্গমন হওয়ার আগে এখানে ছিল কতটি ভাইয়া? 27টি। তাহলে তুমি লক্ষ্য করো ভাইয়া, এখানে 13, এখানে হচ্ছে 14, যোগ করলে 27। যখন বিটা রশ্মি নির্গমন হচ্ছে একটা নিউট্রন চলে যাচ্ছে, একটা নিউট্রন ভেঙে যাওয়ার পর একটা প্রোটন বৃদ্ধি পাওয়ার কারণে তার ভর সংখ্যা 27।
তাহলে তুমি বুঝতে পারছো যে একটা নিউটন কমে যাওয়ার পর তার নিউটন কমে গেছে, আবার ওই নিউটনটা ভেঙে একটা প্রোটন একটা ইলেকট্রন তৈরি করায়, যে ইলেকট্রনটা তৈরি করেছিল সেটা বিটা রশ্মির উপর চলে গেছে, আর ওই ইলেকট্রনটা এখানে থেকে গেছে, এবং ওই ইলেকট্রনটা কি হচ্ছে আমাদের প্রোটনটা থেকে গেছে, ওই প্রোটনটা যুক্ত হয়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই জন্য যখন বিটা রশ্মি নির্গমন হয় তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় এবং তার ভর সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। আমি আশা করতেছি তোমাদের আমি বুঝতে পেরেছি, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভাইয়া অ্যাডমিশনের জন্য, এবং একাডেমিতে ক্ষয়ে কোশ্চেন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া, তাহলে আশা রাখি তোমরা খুব ভালোভাবে বুঝেছো, আমি ধরে নিতে পারি। ঠিক আছে, তোমরা দেখো ভালো করে লিখে নাও, এটুকু লিখলেই হয়ে যাবে। এবার চলে আসো যে গামা রশ্মির নির্গমন এবং সংযোজন। আমরা যদি গামা রশ্মিকে সংযোজন নির্গমন করি তাহলে কি ধরনের পরিবর্তন হয়ে থাকে? তাহলে লক্ষ্য করো ভাইয়া, আমরা এই জায়গাতে যে কাজটা করব সেটা হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি কোনটা ভাইয়া বলতো? গামা রশ্মির এভরিথিং হয় কি 0 0। গামা রশ্মির সবকিছু কি হয় 0 0। গামা রশ্মির যখন সবকিছু 0 0, তাহলে এই জায়গাটুকু নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে গামা রশ্মির ভেদন, এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, এটা খুবই খুবই নোট কথা, যে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কিন্তু বেশি। আমরা যে রশ্মি তেজস্ক্রিয় রশ্মি তিনটা পাই, আলফা বিটা গামা, আলফা বিটা গামা, এদের মধ্যে সব থেকে ভেদন ক্ষমতা হচ্ছে গামার বেশি, তারপর বিটা, তারপর আলফা। এটা হচ্ছে ভেদন ক্ষমতার ক্রম। ভেদন ক্ষমতার ক্রম খুবই পরীক্ষায় এসেছে প্রচুর ভাই, বলার মতো না, হেভি হেভি ইম্পর্টেন্ট। যে এই যে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো রয়েছে আলফা বিটা গামা, এদের ভেদন ক্ষমতার ক্রম তুমি বুঝতেই পারছো যে গামা রশ্মির কোনো ভর আধান কিছুই নাই, এটার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে হচ্ছে বিটা, তারপর হচ্ছে আলফা। এবার তুমি দেখো সিলিকন 14 27, সিলিকন 14 27, এখান থেকে যদি গামা রশ্মি নির্গমন হয়, গামা রশ্মি মানে কি এভরিথিং কি আছে রে ভাইয়া 0 0। এই গামা চলে গেলে 14 থেকে 0 বাদ দিলে কত হয় 14, 27 থেকে 0 বাদ দিলে কত হয় 27, তাহলে সিলিকন কত পেলাম 14 27, সিলিকন কত পেলাম 14 27। এবং তুমি দেখো যে এই পাশে যা ছিল ও পাশে কিন্তু সেম, যদি দুই পাশে তুমি সেম পাও তাহলে বুঝে নিবা এটা কি রশ্মি ছিল গামা রশ্মি। তাহলে বুঝে নিবা এটা কি রশ্মি ছিল গামা রশ্মি। এবং তুমি দেখো এই জায়গায় হচ্ছে সোডিয়াম, সোডিয়াম 11 23, আমি গামা রশ্মি নির্গমন করছি। গামা রশ্মির অপর নাম হচ্ছে কি গামা 0 0। আমি যদি বিয়োজন মানে কি চলে যাওয়া, সংযোগ মানে যোগ করা। 11 নিজে আমি আগে বলেছি নিজের সাথে নিচ কানেক্ট, উপরের সাথে উপর কানেক্ট। তুমি 11 সাথে 0 যোগ করলে কত হয় 11, 23 সাথে 0 যোগ করলে কত হয় 23। তাহলে দেখো এখানে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার কোনো ধরনের পরিবর্তন ঘটে না। যেহেতু এখানে কোনো ধরনের পরিবর্তন ঘটছে না, তাহলে আমরা ধরে নিতে পারি গামা নির্গমন ও সংযোজনে কোনো পরিবর্তন ঘটছে না। এই হচ্ছে আমাদের গামা রশ্মির নির্গমন ও সংযোজন। ওকে, তাহলে আমরা তেজস্ক্রিয় রশ্মিগুলোর কি ধরনের নির্গমন এবং সংযোজন ঘটলো সে বিষয়ে আমরা মোটামুটি জানতে পেরেছি। এবার তাহলে আমরা দেখো যে কি করা যায়, যে নিউটনের নির্গমন ও সংযোজন। যদি কোথাও থেকে নিউটন চলে যায়, নিউটনের নির্গমন ও সংযোজন, নিউটন মানে কি পেলাম N01, নিউটন রশ্মির নির্গমন ও সংযোজন। তাহলে তুমি দেখো এই যে N7 14, আমি বললাম এখান থেকে নিউটন চলে যাবে। আচ্ছা নিউটন চলে যাওয়া মানে কি 0 এবং 1, 0 এবং 1 চলে গেলে দেখো আমি আগে বলেছি নিজের সাথে নিচ কানেক্ট, উপরের সাথে উপর কানেক্ট। এখানে 7 আর 0, তাহলে 7 7 মানে কি নাইট্রোজেন। একটা নিউটন চলে গেছে মানে একটা ভর চলে গেছে, 13 14 থেকে 13 হয়ে যাবে। এটা একটা কৃত্রিম আইসোটোপ। এই দেখো একটা কৃত্রিম কি পেলাম আইসোটোপ। এবং দেখো আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে যখন নিউটন যোগ করা হচ্ছে, দেখো ক্যালসিয়াম এদিকে 20 আর 40, 20 40, এবং দেখো নিউটন হচ্ছে 0 এবং 1। তাহলে ক্যালসিয়াম 20 40, নিউটন 0 1, আমি যোগ করলে নির্গমন সংযোজন করতেছি। সংযোজন করার ক্ষেত্রে 20 এবং দেখো এই যে 20 আর 0 20, উপরে 40 আর 1 41, ক্যালসিয়াম 41। একটি ক্যালসিয়ামের কি পেলাম আইসোটোপ পেলাম।
এবার দেখো তাহলে বুঝতে পেরেছো, এটা হচ্ছে কি আমরা নিউটনের নির্গমন এবং সংযোজন পেলাম। এবার আমরা চলে আসবো যে প্রোটন এর নির্গমন ও সংযোজন। তোমরা ভাইয়া সবাই অবগত আছো হয়তো প্রোটনের অপর নাম দেখো যে p11, বা তোমরা এটাও জানো যে H+11, H+11 এটাকে প্রোটন বলা হয়, এটাকে প্রোটন বলা হয়। p11 বা H+11 বা H+11 কে আমরা প্রোটন বলে থাকি। তাহলে আমরা যখন প্রোটনের সংযোজন এবং নির্গমন করব, এখানে তুমি লক্ষ্য করো অক্সিজেন 816 এর সাথে আমরা কি করলাম, প্রোটন যোগ করব। যখন তুমি প্রোটন যোগ করবা তখন দেখো যে নিচের সাথে নিচ কানেক্ট, উপরের সাথে উপর কানেক্ট। এখানে ছিল 8 আর এখানে 1 যোগ করলে 9 হলো মূল নাম কি, ফ্লোরিন। 9 হলো মূল নাম ফ্লোরিন। আর এখানে হচ্ছে 16 আর এখানে হচ্ছে 1, 16 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া, 17। তাহলে 16 আর 1 যোগ করলে উপরের সাথে উপর কানেক্ট, নিচের সাথে নিচ কানেক্ট। তাহলে 8 আর 1 9, 16 আর 1 কত হচ্ছে 17। এটা হচ্ছে ফ্লোরিন 917। এবং তুমি দেখো ক্লোরিন 1737 থেকে আমরা একটা প্রোটন নির্গমন করব। আমরা যদি ক্লোরিন 1737 থেকে একটা প্রোটন নির্গমন করি, নির্গমন মানে কি বেরিয়ে চলে যাবে। লক্ষ্য করো আমি আবার বলছি, তেজস্ক্রিয় রশ্মির বিক্রিয়া মানে হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। আর এই নিউক্লিয় বিক্রিয়ার কথাই হচ্ছে কি নিচের সাথে নিচ কানেক্ট, উপরের সাথে উপর কানেক্ট। এখানে ক্লোরিন ছিল 17টা, একটা চলে গেল, তাহলে বর্তমানে আছে 16। যখন 16 হচ্ছে তখন ওই মূলের নাম হয়েছে সালফার। এবং উপরে ছিল 37, একটা চলে যাওয়ার পর তাহলে বর্তমানে হচ্ছে 36। তাহলে এখানে পাচ্ছি আমরা সালফার 1636। সালফার কি পাচ্ছি 1636। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে যে পি রশ্মির নির্গমন ও সংযোজনে p11 এবং হচ্ছে কি H+11। তাহলে ক্লোরিন 1737 এবং হচ্ছে ক্লোরিন দেখো একটা প্রোটন চলে যাওয়ার পর তাহলে বর্তমানে আছে সালফার 1636 এবং অক্সিজেন হচ্ছে 616, একটা প্রোটন যুক্ত হওয়ার পর এখানে হচ্ছে কি ফ্লোরিন হচ্ছে 917। ফ্লোরিন হচ্ছে কি 917। ওকে ভাইয়া, এই হচ্ছে আমাদের গামা, নিউট্রন, পজিট্রন এবং প্রোটন বিষয়ে আমরা নির্গমন এবং সংযোজন বিষয়ে জানলাম। যে প্রোটন যদি সংযোগ হয় তাহলে দেখো পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং যখন প্রোটন নির্গমন হচ্ছে পারমাণবিক সংখ্যা হ্রাস পাচ্ছে, কারণ সাথে তার ভরও চেঞ্জ হচ্ছে। কারণ আমরা সবাই জানি প্রোটনের আমাদের যে বিষয়টা ছিল সেটা তার প্রোটন p11। এবার তুমি দেখো লাস্ট ওয়ান হচ্ছে পজিট্রন। আমরা যখন পজিট্রনে চলে আসবো ভাইয়া, পজিট্রন হচ্ছে পজিটিভ ইলেকট্রনকে বলা হচ্ছে পজিট্রন। পজিট্রন হচ্ছে ই, দেখো E+11 মানে ইলেকট্রন ছিল -1E0, পজিট্রন হচ্ছে +1E0, ইহা হচ্ছে পজিট্রন। দেখো পজিট্রন রশ্মির নির্গমন ও সংযোজন যদি কোথাও থেকে পজিট্রন চলে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটবে দেখো যে স্ক্যান্ডিয়াম 2146, স্ক্যান্ডিয়াম 41, 21 এবং 46। আমি এখান থেকে একটা পজিট্রন যোগ চলে গেল মাইনাস, তাহলে +1E0। তুমি দেখো এখানে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, মানে চলে যাবে 21 আর এই যে 1 চলে গেল, তাহলে বর্তমানে কত হচ্ছে 20। এখানে হচ্ছে 46, 0 চলে গেল, তাহলে কি হলো 46 থাকছে না। তাহলে স্ক্যান্ডিয়াম দেখো পজিট্রন যখন 20 তখন সেটা নাম হয়েছে ক্যালসিয়াম। নাম হয়েছে কি বলতো ক্যালসিয়াম। 20 46 তখন এই মূলটা হয়েছে ক্যালসিয়াম। দেখো আমি আবার রিপিট দিচ্ছি, যদি পজিট্রন চলে যায় তাহলে 21 স্ক্যান্ডিয়াম থেকে প্লাস মাইনাসে মাইনাস একটা প্রোটন একটা পারমাণবিক কমে যাবে, কমে গেলে 21 থেকে 20 হলে মূল নাম হয়ে যাবে ক্যালসিয়াম। আর উপরে হচ্ছে 46, উপরে 0 চেঞ্জ, তাহলে হচ্ছে কি উপরে 46 থেকে 0 চলে গেলে 43 থাকতেছে। এখানে একটা ক্যালসিয়ামের কৃত্রিম কি পাবো আইসোটোপ পেয়ে থাকবো। এটা হচ্ছে ক্যালসিয়াম তৈরি করবে ভাইয়া। এই হচ্ছে আমাদের মোটামুটি
আমাদের তেজস্ক্রিয় রশ্মি নির্গমন এবং সংযোজন বিষয়ে আলোচনা। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে মোটামুটি তোমাদের সবগুলো টপিক ইনশাল্লাহ শেষ হয়ে গেল। তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার হাজির হব নতুন টপিক নিয়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।